আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে পানা চেয়ে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় ভিউয়ার্সরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও দীর্ঘদিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কারণ আমি আজকে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমি অনেকটাই সুস্থতা বোধ করছি। এই জন্যই আপনাদের সামনে অনেক দিন আগেরই একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থতার সাথে আছেন এবং সতর্কতার সহিত দিন যাপন করছেন এবং আল্লাহর বিধিবিধান অনুসারে আল্লাহর যে হুকুম আহকাম আছে সেগুলো মেনে চলার চেষ্টা করছেন এবং বেশি বেশি ইবাদত করছেন, এ আশা করে আমার আজকে ব্লগটি শুরু করছি। আমরাও চেষ্টা করছি, ঘরে যেহেতু সবাই আছি, ঘরে বসা কাজ করা, সেটার ভিতরেই কোরআন তেলাওয়াত, কোরআন খতম দেওয়া, তারপরে দোয়া ইউনুস পড়া, তারপর আল্লাহ রাসূল যে দোয়াগুলি বলেছেন সেই দোয়াগুলি পড়া, এগুলো চালিয়ে যাচ্ছি। তার মাঝেও তো অনেকগুলো কাজ থাকে সাংসারিক, সেগুলোও করছি। তো এটা হলো সেই 7-8 দিন আগের আমার ব্লগ। এরপরে আমি আর কোনো আসলে শ্যুট করতে পারিনি, যেহেতু আমি কয়েকদিন অনেক বেশি অসুস্থ ছিলাম। আপনাদেরকে একটা ব্লগ দিয়েছি, সেটা আমি ডিলিট করে দিতে হয়েছে, কারণ এটা হলো বাজার এনেছিল, বাজারগুলো গুটাচ্ছি। তো তার মাঝে বলে নিই, আমি সেই ব্লগটি ডিলিট করে দিতে হয়েছে কারণ ইউটিউব আসলে একটা নোটিশ দিয়েছে, ওই যে আমি যে মেডিসিন দেখিয়েছি। আসলে আমি তো জানতাম না মেডিসিন দেখানো ইউটিউবে এটা লিগ্যাল না। তো সেই কারণে আসলে যখন নোটিশ দেওয়া হয়েছে, মানে এটা ঠিক না এরকম আর কি লিখেছে, তো আমি ভাবলাম যে থাক, এটা আর দরকার নেই। আর আমার বোনেরা তো আমার জন্য দোয়া করবে, ইনশাল্লাহ আমি সুস্থ হব আল্লাহ যদি চাহেন। তো সেই হিসাবে ওইটা ডিলিট করে দিয়েছি। তো অনেক আপুরা আমাকে ইমোতে আবার ফোনে বলেছেন কেন ডিলিট করেছি, কী অসুবিধা, আমি এখন সুস্থ আছি কি না। তো আলহামদুলিল্লাহ সব আপুদেরকে অনেক বেশি শুকরিয়া জানাই আমার জন্য, যে আপনারা চিন্তা করেন, সেজন্য আসলে আপনাদের কে আসলে ধন্যবাদ বললে কমই হবে, অনেক বেশি শুকরিয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ করেছেন, আর বাকি দিনগুলো যেন আমি সুস্থ থাকতে পারি, সে দোয়া আপনাদের কাছে আমি দোয়ার দরখাস্ত চাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মানে অসুস্থতা দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করে, বান্দারা যেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। সুস্থতার আল্লাহ রাসূল বলেছেন যে অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করতে। আসলে আমরা বান্দারা সেটা বুঝি না, দুনিয়াবি কাজে কর্মে এত বেশি ব্যস্ত হয়ে যায় যে আল্লাহকে অনেক সময় ভুলে যায় আসলে। তো আল্লাহ পাক আমাদেরকে সেই জন্যই যুগে যুগেই আসলে বান্দাদেরকে আযাব গজব দিয়ে শাস্তি দিয়েছেন। তো সেই হিসাবে আমরাও এখন সেটার ঊর্ধ্বে নয়। এখন যে জাহিলি যুগ এসে গিয়েছে, আসলে হায়া মায়া, তারপর লজ্জা শরম, তারপরে যে হিসেবে আসলে বেহায়াপনা আর কি চলে এসেছে, পর্দা চলে গিয়েছে। তো এইসবের কারণে আল্লাহ আসলে আর বরদাস্ত করতে পারতেছেন না, যার কারণে এই করোনার মাধ্যমে একটা গজব মানুষের জন্য দিয়েছেন। তো আল্লাহ পাককে যদি আমরা বেশি বেশি স্মরণ করি, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে এটা আবার মুমিনদের জন্য রহমতও। তো মুমিনেরা যদি আমরা, যারা মুমিন তারা যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আর এটার ভিতরে যদি মৃত্যু হয়, তখন আল্লাহর রহমতে আর কি শহীদি মৃত্যু হয়। আর যারা আল্লাহর বিধিবিধান মেনে চলেন না বা আল্লাহকে স্মরণ করেন না, তাদের মৃত্যু হচ্ছে তো খারাপ মৃত্যু, সেটাই। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সবার যে যে আমল আকলাকগুলো করছি সেগুলো কবুল করুক, এই দোয়া করি। যতটুকু পারি আমরা চেষ্টা করব সাংসারিক কাজকর্মের মাঝে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর দ্বীনের কাজগুলি করা, কোরআনকে যেন সিনায় আমরা আটকিয়ে রাখি।
তারপর মানে বেশি বেশি তেলাওয়াত করি। কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, সেটা অর্থসহ যেন বুঝে শুনে পড়ি। যেমন আমরা আসলে এটা চিন্তা করতে পারি যে আমাদের বিদেশ থেকে যদি ইংলিশে কোনো লেটার আসতো, সেটা যদি আমরা ইংলিশটা ভালো না বুঝতাম, তখন তো আমরা পেরেশান হয়ে যেতাম কী লেখছে এটার ভিতরে। তো সেই রকমই আসলে আমরা পেরেশান হয়েও কতজনের কাছে চলে যেতাম যে এটাতে কী লিখছে আমার ছেলে বা আমার মেয়ে বুঝার জন্য। তো কোরআনটাও তো আরবি, আমরা আসলে কোরআনের অর্থ বুঝি না। তো সেই হিসাবে অর্থসহ যে কোরআনগুলি আছে ব্যাখ্যাসহ আর কি, সেগুলো যদি আমরা পড়ি সেটাতে অনেক বেশি সোয়াব। সেটা ব্যাখ্যাসহ যদি পড়ি সেটা আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। আর শুধু তেলাওয়াত করে রেখে দিলাম, কি বলল, কি আল্লাহ পাক কী লিখেছেন এটা এই ইয়েতে আরবিতে, সেটা আমরা বুঝলাম না, পড়লাম আর সুমো দিয়ে কোরআনটা রেখে দিলাম। সেটা আসলে ঠিক না। আমি সব আপুদেরকে, সব যারা আমার ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো অর্থসহ কোরআনটা পড়ার, ব্যাখ্যাসহ অর্থ ব্যাখ্যাসহ আর কি, নামকরণ সহ অনেক সুন্দর করে অনেক অর্থ মানে এই কোরআন অনেক ধরনের অনেক ভালো ভালো লেখকদের কোরআন আছে, সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। তো এইটুকু আসলে বেশি বলছি, হয়তো অনেকের কাছে একটু বিরক্ত লাগতে পারে। আসলে যতটুকু বুঝি একটু বলার চেষ্টা করি। আমি মনে করি এটা আমার দায়িত্ব, কারণ যে যতটুকু বুঝবো সেটা আরেকজনকে বলা অনেক বেশি জরুরি। সেই হিসাবে আর কি বলছি। তো কেউ কিছু মনে করবেন না, আর যদি ভুল হয়ে থাকে আমাকে আবার সংশোধনী দিবেন, অসুবিধা নেই। কারণ আমার শিক্ষার মানে কারোরই শিক্ষার কোনো শেষ নেই। কেউ অনেক বেশি জানেন, কেউ কেউ কম জানেন, এটাই স্বাভাবিক। তো যাই হোক, একটু কষ্ট দিয়ে আমি যে বাজারগুলো সেগুলো লিখে রাখছি, কারণ আমি তো জানি কোনটাতে কী, কিন্তু আমি যখন থাকবো মানে হয়তো বাইরে থাকবো, আমার ছেলেরা হয়তো কোনো কিছুর দরকার হবে, খুঁজবে, তখন যেন ওরা দেখে নিতে পারে, সেজন্যই আসলে লিখে রাখছি। আর এখানে হয়তো বলবেন যে মজুদ করতেছি বাজার, তা না। মাসিক বাজার অনেক দিন থেকে করব আসলে করা হচ্ছে না। অনেক মানে প্রায় মাসের অর্ধেক চলে গিয়েছে। আমরা যে মাসের বাজার করি, আসলে মাসের বাজারটা আমি সব সময় করি, কারণ একদিনে কষ্ট করে গুছিয়ে রাখি, সারা মাসটা মানে সেটা ইউজ করতে সুবিধা হয়, যেহেতু আমি বাইরে বেশি বের হতে হয় সে কারণে। তো এখানে আরেকটু যোগ হয়েছে, ধরেন ঈদের জন্য একটু এক্সট্রা কিছু করেছি, যেমন ছোলাটা ঈদের জন্য, সরি রমজানের জন্য। আসলে বেজে যাচ্ছে কথা, অনেক ভুল হয়ে যাচ্ছে, কারণ একটু শরীরটা দুর্বল, এখনও কাটেনি, একটু আছি। তো ছোলাটা বেশি হয়েছে, ডালটা বেশি, একটু মানে একটু বেশি বাড়তি করেছি, বেশি একদম না। তারপরে পোলাও চাউলটা আমার ছেলে বড়টা এসছে, এই কারণে ওর জন্য একটু পোলাও টোলাও করবো, সেই জন্য একটু 5 কেজি না 10 কেজি এরকম এনেছে আর কি। যাই হোক, সব কিছু মোটামুটি গুছিয়ে রাখছি। আর এই দিন যেদিনই আমি গুছিয়েছি, এই রাতে আমার গলা ব্যথাটা শুরু হয়েছিল আর কি। এর পরের দিন থেকে আমি অসুস্থ ছিলাম। তো এগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে আসরের নামাজ পড়ে সবাই কোরআন তেলাওয়াত করে নিয়েছি, করার পরে সব কিছু বাজারগুলো বস্তা ভরে আপনাদের ভাই এনেছিল দুপুর বলতে মানে 12টা 1টা দিয়ে গিয়েছে, আস্তে আস্তে যতক্ষণ লেগেছে। তো আমি আর তখন দড়ি নিয়ে আসরের নামাজ পড়ে একদম কোরআন তেলাওয়াত করে তারপর দৌড়েছি। এর ভিতরে মাগরিবের নামাজ পড়ে নিয়েছি, আর এর ভিতরে গুছিয়েও নিয়েছি। তো মোটামুটি সব শেষ। এখন টেবিলটা গুছিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিব। আর বাচ্চারা আসলে ঘরে যেহেতু আছে, কিছু করতে হবে, খিদে লেগেছে বলতেছে। তো একটু ওদের জন্য বার্গার করব। ওই যে যে বোনগুলি ছোট ছোট সেগুলি এনেছে, তো সেগুলি দিয়ে একটু চিকেনটা আমি গতকালকে সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ বলতে লবণ আর রসুন আদা দিয়ে সিদ্ধ করে মানে ভালো করে ফুটিয়ে রান্না করে রেখে দিয়েছিলাম বক্সে। তো সেটাই একটু করব। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের হয়তো একটু সহজভাবে বাচ্চাদেরকে করে খাওয়াতে সুবিধা হবে। তো এই মানে এই বার্গারটা খেতে খুবই ভালো লাগে। তো মেয়োনিজ নেই, সে কারণে আমি একটু মেয়োনিজ বানিয়ে নিচ্ছি।
তো মেয়োনিজ বানানোর জন্য আসলে আমাদের এখন মানে সয়াবিন তেলটা কমই ইউজ করা হয়, সরিষার তেল দিয়ে করব। তো আমি একটা ডিম দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, আর একটু ভিনেগার দিয়েছি 1 টেবিল চামচের মতো। আর দেখতে পাচ্ছেন 1 কাপ থেকে একটু কম নিয়েছি আমি সরিষার তেল। আর মুনতাসির আমাকে হেল্প করতেছে কালো গোলমরিচ পাউডারটা একটু মানে করে দিতে, পাউডার করে দিতে। তো আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিব। তো এই লেবুগুলো আসলে চামড়া মোটা, রস কম এরকম। তো আমি বিচি ফেলে রসটা দিয়ে দিচ্ছি। এটা 1 টেবিল চামচের মতো দিব। আর এখানে আমি এখন দিয়ে দিব একটু চিনি আর গোলমরিচ পাউডার। 1 টেবিল চামচের মতো আমি চিনি দিয়েছি। আর গোলমরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি মানে পাউডার করে নিয়েছি। আর একটুখানি 1 টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়েছি। আসলে আমি আগে কখনো সরিষার তেল দিয়ে করিনি। তো আমরা যেহেতু একটু খাবো, সরিষার তেলটা এখন স্বাস্থ্যের জন্য ভালো। আর আপনাদের ভাই এনেছে, তো কোথা থেকে এনেছে আমি একদিন ব্লগে বলবো। অনেক আপুরা জিজ্ঞেস করেছেন, তো আসলে বলা হচ্ছে না, আমিও সুযোগ পাচ্ছি না। তো এই যে আমি আস্তে আস্তে ঢাকনার মুখে ধীরে ধীরে তেলগুলো দিয়ে দিচ্ছি। মানে প্রথমে 2-3 সেকেন্ডের মতো আমি যেগুলো দিয়েছি সেগুলো ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি ধীরে ধীরে সবগুলো তেল আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি মেয়োনিজ আসলে অনেকবার দেখিয়েছি, বাট সরিষার তেল দিয়ে তো আগে দেখাই নাই। তো অনেক আপুদের হয়তো সরিষার তেল দিয়ে করার আইডিয়াটা হবে। তো এটা যেহেতু একদম পিওর সরিষার তেল, সে কারণে একটু মানে ঝাঁঝালো আর কি। খেতে আমাদের দুজনের, হাজব্যান্ড ওয়াইফের দুজনের কাছে অনেক ভালো লেগেছিল, কিন্তু বাচ্চাদের কাছে একটু মনে হয়েছিল আর কি আম্মু ঝাঁঝালো ঝাঁঝালো। তো বললাম যে খাও, এটা ভালো। আর আমরা মেয়োনিজ বানাতে কিন্তু মাস্টার্ড ইউজ করি, মানে সরিষার যে পেস্টটা সেটা। তো যেহেতু আমি এখানে সরিষার তেলই সরাসরি ইউজ করেছি, সেই কারণে আমি মাস্টার্ডটা দিইনি। তো আমার থেকে মনে হচ্ছে যে একটুখানি টক দিলে ভালো হবে। তো একটু লেবুর রস আর একটু ভিনেগার দিয়ে আর একটু আমি ব্লেন্ড করে নিচ্ছি। কারণ আমরা আসলে স্বাদ অনুযায়ী করব, তো একটু চেক করে নিয়ে আবার ব্লেন্ড করলে হয়ে যায়। তো এই যে মোটামুটি আমার হয়ে গিয়েছে, আমি একটা জারে এগুলো ঢেলে নিচ্ছি। তো এই যে পেঁয়াজ কাটতে গিয়ে আসলে মনে হচ্ছে যে আমার যে নাইফটা সেটা ধারালো মনে হচ্ছে না। তো আমি দেখতে পাচ্ছেন একটা কাপের পেছনের যে অংশটা সেটা দিয়ে মানে নাইফটা ধার করে নিয়েছি। তো এই যে ইজিভাবে কেটে যাচ্ছে। তো এখন আমি বার্গারের জন্য যে যে জিনিসগুলো ইউজ করব সেগুলো আমার যে চপার আছে সেটাতে কেটে নিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি আর লাল একটা ক্যাপসিকাম দিয়েছি। এটা একটু মোটামুটি যে চপার সেটাতে একটু করে নিয়েছি, জাস্ট কুচি কুচি করে করা আর কি। আর একটু করে নিচ্ছি, আমি নেড়ে চেড়ে দিয়েছি। তো এগুলো হয়ে যাওয়ার পরে আমি যে মুরগির মাংসগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলো করে নেব। আর এটাতে করে নিলে অনেক সুন্দর হয়, মানে খুবই সফট হয়ে যায় সবগুলো। বার্গারের ভিতরে দিলে খেতে ভালোই লাগে। আর মুরগির মাংসগুলো একটু বড় বড় পিস করা, তো আমি হাত দিয়ে একটু করে নিয়েছিলাম। তারপরেও মনে হচ্ছে যে না, এখানে দিলেই ভালো হবে। তো এগুলো সবগুলো একসাথে একই সাইজ হবে, এই কারণে সব কিছু চপারেই করে নিচ্ছি। তো অনেক সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে ঝরঝরা। তারপরে আমি ধনিয়া পাতা আর একটুখানি শশাকেও করে নিব। সরি, শশা না, আমি শশাকে হাত দিয়ে পাতলা পাতলা করে কুটে নিব। আর এখন আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে কি যেন পাতাকপি, এই তিনটাকে একসাথে করে নিয়েছি। এখন একটু আমি সব কিছু একসাথে করে নিয়েছি আর একটু গোলমরিচ পাউডার দিব।
তো এরকম একটা সোফার থাকলে আসলে আমাদের গৃহিণীদের জন্য অনেক কাজ সহজ হয়ে যায়। তো খুবই ঝটপট রেডি হয়ে গিয়েছে। আমি এখন একটু লেবুর রস চিপে দিচ্ছি, একটু লেবু দিলে খেতে ভালো লাগবে এজন্য। আর শসা কুটে নিচ্ছি যেন বার্গারের উপরে দিতে পারি। তো ঝটপট তৈরি করে নিচ্ছি। আর চিকেনটা রেডি থাকাতে আসলে আর নাস্তা দিতে এখন আর বেশি সময় লাগতেছে না। এখন আমি জাস্ট মেয়োনিজ বানিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতোই, একটু বেশিই দিচ্ছি, খেতে ভালো লাগবে এর জন্য। আর দিয়ে দিব টমেটো সস, একটুখানি লবণ দিয়ে দিচ্ছি কারণ সবগুলোতে একটু লবণ লাগবে এর জন্য। টমেটো সসটাও প্রায় 3 টেবিল চামচের কাছাকাছি দিয়েছি, আসলে যার যার রুচি অনুযায়ী দিয়ে দেওয়া আর কি। তো আমি জাস্ট সব কিছুকে একটু মিক্স করে নিয়ে এখন একটু চিলি সস দিয়ে দিচ্ছি। তো চিলি সসটা আসলে ফ্রিজে থাকার কারণে একটু জমে আছে। তো সব কিছু এদিকে দেখতে পাচ্ছেন অনেক ইয়াম্মি হয়েছে আর কি। তো এমনিতেই খেতে অনেক টেস্ট লাগে এই মিক্সটা। তো এখন আমি যে বনগুলো এনেছি সেগুলো একটু তাওয়াতে সেঁকে নিব। তো তার আগে প্রথমে আমি কেটে নিচ্ছি। এগুলি আসলে নর্মালি যে বনগুলো এক প্যাকেটে 6টা থাকে সেগুলি মাঝারি সাইজ আর কি। তো জাস্ট একটু সেঁকে তারপরে আমি সবগুলো দিয়ে ওদেরকে সার্ভ করে দিব। আর বাচ্চারা তো এরকম বার্গার পেলে আর কথাই নেই, খুবই পছন্দ করে ওরা। তো আমি তাওয়াতে গরম হতে হতেই সব কিছু দিয়ে প্লেটে দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বার্গারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সুস্থ রেখে ইমানি হায়াত দান করে, আর যেন বেশি বেশি আমল করতে পারি সেই তৌফিকটাও যেন দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আপনারা অনেক বেশি বেশি আমল করেন এই দোয়া করি, আমল করলেই তো উত্তম। তো এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।